ভেরি গুড ইভিনিং তোমাদের সকলকে স্টাডি ইন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে নতুন আরেকটা সুপার ইম্পর্ট্যান্ট ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওতে দুদিন আগে আমরা যে ক্লাসটা করিয়েছিলাম ফরেস্ট লজ ইন ইন্ডিয়া, মানে ভারতের বন ও পরিবেশ সংক্রান্ত আইন, সেটার পার্ট 2 বা শেষ ভাগ আমরা দেখব, যেখানে বেশ কিছু ইম্পর্ট্যান্ট এমসিকিউ দেখব। এমসিকিউর আনসার বলার পাশাপাশি অনেক এক্সট্রা ইনফরমেশন ও কোশ্চেন্স আমরা কভার করব, যেগুলো তোমরা তোমাদের খাতায় কিন্তু নোট ডাউন করে রাখবে। পরীক্ষায় কিন্তু ডাইরেক্টলি কিন্তু চলে আসতে পারে। ইংরেজি ও বাংলায় থাকছে এমসিকিউ প্লাস এক্সপ্লেনেশন। আর যে টপিকটা কিন্তু আসন্ন টিপিএসসি বলো, JRBT2 বলো, ত্রিপুরা হাইকোর্ট বলো, বিভিন্ন আপকামিং ত্রিপুরার চাকরির পরীক্ষার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ লিখিত পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসতে পারে। সো সমস্ত চাকরি প্রত্যাশীরা ক্লাসটা কিন্তু সিরিয়াসলি কিন্তু ফলো করবে। তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমাদের ভিডিওটা ইউটিউবে, চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। যারা ফেসবুক পেজে দেখছো, পেজটা তোমরা কিন্তু ফলো করে রাখতে ভুলবে না। স্টাডি ইন ফলো করে রাখলে ত্রিপুরার সমস্ত চাকরির জেনুইন একদম 100% ভেরিফাইড আপডেটসগুলো তোমরা টাইম টু টাইম একটা প্ল্যাটফর্মে তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করার লিঙ্কটা ইউটিউব ভিডিও ডেসক্রিপশন বক্স বা ফেসবুক পেজের এই ভিডিওর কমেন্ট সেকশন আমরা দিয়ে রাখছি, সেগুলো তোমরা জয়েন করে রাখতে পারো। সেখান থেকে টাইম টু টাইম সব আপডেট তোমরা কিন্তু পেয়ে যাবে। আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে কুইকলি বলে দেই, ত্রিপুরার বিভিন্ন আসন্ন চাকরির পরীক্ষা ও ইন্টারভিউর বেস্ট ওয়েতে প্রিপারেশন করার জন্য ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সনেই এমসিকিউ প্লাস ডিটেলস আকারে বেস্ট ডিসকাউন্ট অফারে ফুল সিলেবাস কমপ্লিট নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষার নোটস আছে? ফর এক্সাম্পল, ফরেস্টার, ফরেস্ট গার্ড, স্পেশাল এক্সিকিউটিভ ইন্টারভিউ, JRBT1 গ্রুপ সি 430টা পোস্টের ইন্টারভিউ নোটস, JRBT2 গ্রুপ সি গ্রুপ ডি, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, ওয়ার্ড সেক্রেটারি, অ্যাসেম্বলি গ্রুপ সি গ্রুপ ডি, জেল পুলিশ, জেল ওয়ার্ডার, TSR রিক্রুটমেন্ট, TPSC স্টেনোগ্রাফার প্রিলিমস ও মেন্স, কম্বাইন 5 সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট বা অন্যান্য আসন্ন পরীক্ষার ত্রিপুরা হাইকোর্টের আন্ডারে জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট বলো, গ্রুপ ডি বলো, সিস্টেম অ্যাসিস্ট্যান্ট বলো, বা তোমাদের সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট বলো, সব কিছু নোটস কিন্তু পেয়ে যাবে। সফটওয়্যার TRLM এর বিভিন্ন আপকামিং পরীক্ষার নোটস, SSC GD কনস্টেবল MTS RRB NTPC গ্রুপ ডি সহ ত্রিপুরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স সব কিছুর কমপ্লিট আপডেটেড ফুল নোটস তোমরা যদি আমাদের থেকে নিয়ে পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে চাও, দেন এক্ষুনি আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারটা নিজেদের মোবাইলের কন্ট্যাক্ট লিস্টে সেভ করে ইন্টারনেট অন করে নিজেদের হোয়াটসঅ্যাপের কন্ট্যাক্ট লিস্টটা রিফ্রেশ করে দেখো, আমাদের এই নাম্বারের এগেনস্টে হোয়াটসঅ্যাপ শো করবে। এক্ষুনি হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলো কোন পরীক্ষার নোটস লাগবে, বাকি নোটসের ডিটেলস, ডেমো, প্রাইস সব কিছু হোয়াটসঅ্যাপ মেসেজে রিপ্লাই করে আমরা তোমাদের বলে দেবো। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা নোট ডাউন করে রাখো, 6033157164। আবার বলে রাখছি 6033157164। এইবার আমরা ভিডিওর মেইন টপিকে চলে যাচ্ছি। দেখো, তোমরা খাতা কলম নিয়ে বসো, সব নোট ডাউন করে রাখবে। পরীক্ষায় ডাইরেক্টলি কিন্তু প্রশ্ন আসে আমাদের ভিডিও থেকে, তাই প্লিজ সিরিয়াসলি কিন্তু ক্লাসগুলো ফলো করবে। সবচেয়ে প্রথম এই ফরেস্ট লজ ইন ইন্ডিয়ার বা ফরেস্ট অ্যান্ড এনভায়রনমেন্ট লজ ইন ইন্ডিয়ার যে ফার্স্ট পার্টটা, সেটা দুদিন আগের ভিডিওতে করিয়েছি, তোমরা গিয়ে দেখে নিও, ঠিক আছে? সেকেন্ড পার্টের প্রথম কোশ্চেন, আন্ডার দ্য ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট 1927 হুইচ টাইপ অফ ফরেস্ট রিসিভস দ্য হাইয়েস্ট ডিগ্রি অফ লিগ্যাল প্রোটেকশন? ভারতীয় বন আইন 1927 অনুযায়ী কোন ধরনের বন সর্বোচ্চ আইনি সুরক্ষা পায়? কারেক্ট আনসার ইজ রিজার্ভড ফরেস্ট, বা তোমাদের বলতে পারো সংরক্ষিত বন। রিজার্ভ বন না, সংরক্ষিত বনও বলা যায়, ঠিক আছে? সংরক্ষিত বন একটা হচ্ছে সুরক্ষিত বন, প্রোটেক্টেড ফরেস্ট মানে নট সংরক্ষিত বন, প্রোটেক্টেড ফরেস্ট মানে হচ্ছে সুরক্ষিত বন। আর একটা হচ্ছে গ্রাম বন বা ভিলেজ ফরেস্ট, প্রাইভেট ফরেস্ট মানে হচ্ছে ব্যক্তিগত বন, ঠিক আছে? এগুলো মনে রাখতে হবে। কারেক্ট আনসার হবে অপশন নাম্বার সি, রিজার্ভ ফরেস্ট বা কি বলেছি, সংরক্ষিত বন। সো এখান থেকে এবার আমরা কিছু এক্সট্রা রিলেটেড কিছু দেখে নেব যেগুলো আসতে পারে। মনে রাখবে, এই যে ভারতীয় বন আইন 1927, সেটার সেকশন 3 থেকে 27 লিখে রাখো। সেকশন 3 থেকে 27-এর মধ্যে লেখা আছে রিজার্ভ ফরেস্টের ব্যাপারে, সংরক্ষিত বনের ব্যাপারে, ঠিক আছে? এই বনগুলোতে সব কিছু কিন্তু রেস্ট্রিক্টেড, সব কিছু রেস্ট্রিক্টেড। আর
যা যা রেস্ট্রিক্টেড তা যদি করার হয় তখন প্রায়র পারমিশন কিন্তু নিতে হবে, অযথা পেনাল্টি হবে, এমনকি জেলও কিন্তু হতে পারে। ঠিক আছে, রিজার্ভ ফরেস্ট কিন্তু খুব স্ট্রিক্ট লেভেলের প্রোটেকশন কিন্তু পায়, আগের ক্লাসে আমরা পড়িয়েছি, তোমরা দেখে নিও। তারপর হচ্ছে প্রোটেক্টেড ফরেস্ট। প্রোটেক্টেড ফরেস্টকে বলা যায় সুরক্ষিত বন। সুরক্ষিত বন, প্রোটেক্টেড ফরেস্ট সেকশন, এই ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্টের সেকশন 29-এ লেখা আছে প্রোটেক্টেড ফরেস্ট বা সুরক্ষিত বনের ব্যাপারে। এই ক্যাটাগরিটা হচ্ছে মাঝারিভাবে নিয়ন্ত্রিত বিভাগ, মানে মডারেটলি রেস্ট্রিক্টেড ক্যাটাগরি। ঠিক আছে, সব কিছুই অ্যালাউড, কিন্তু কিছু কিছু জিনিস আবার প্রহিবিটেড আছে, মানে কিছু কিছু জিনিস করা বারণ বা আইন সেটা অ্যালাউ করে না। প্রোটেক্টেড ফরেস্টের ব্যাপারে লেখা আছে সেকশন 29-এ, আর রিজার্ভ ফরেস্টের ব্যাপারে লেখা আছে সেকশন 3 থেকে 20-র মধ্যে ইন দ্য ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট 1927। ঠিক আছে, তেমনিভাবে ভিলেজ ফরেস্টের ব্যাপারে লেখা আছে সেকশন 28-এ এই ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট 1927-এর। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সেকশন 28। সেকশন মানে হচ্ছে বাংলায় ধারা, তার মানে 28 নম্বর ধারা ভারতীয় বন আইনের 1927-এর মধ্যে লেখা আছে গ্রাম বনের ব্যাপারে বা ভিলেজ ফরেস্টের ব্যাপারে। 29 নম্বর ধারায় লেখা আছে প্রোটেক্টেড ফরেস্টের ব্যাপারে, যেটা হচ্ছে সুরক্ষিত বন, ধারা 29-এ লেখা আছে। আর গ্রাম্য বন লেখা আছে ধারা 28-এ। আর রিজার্ভ ফরেস্ট সংরক্ষিত বন ধারা 3 থেকে 20-র মধ্যে লেখা আছে এই আইনটাতে। এগুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে। ঠিক আছে, এখানে কারেক্ট আনসার কোনটা বলেছিলাম? অপশন নাম্বার সি, রিজার্ভ ফরেস্ট বা কী বলেছিলাম, সংরক্ষিত বন। ঠিক আছে, মনে রাখবে ভারতের টোটাল ফরেস্ট কাভার, ঠিক আছে, টোটাল ফরেস্ট কাভার, মোট বনভূমি কতটুকু, রিসেন্ট যে অ্যাসেসমেন্ট হয়েছে বা সমীক্ষা যেটা রিসেন্টলি হয়েছে, সাম্প্রতিক সময়ে যেটা হয়েছে, এটা বলা আছে যে ভারতের যে মোট বনভূমি রয়েছে সেটা প্রায় 21.71%, মানে এই ভারতের যে সমগ্র যে সামগ্রিক যে ভৌগোলিক এলাকা আছে, টোটাল জিওগ্রাফিক্যাল এরিয়া, সেটা 21.71% হচ্ছে ফরেস্ট দিয়ে কাভার্ড। ভেরি ইম্পর্ট্যান্ট ফর আপকামিং এক্সাম, 21.71%। এটা ভালো করে তোমাদের মনে রাখতে হবে। মধ্যপ্রদেশ হচ্ছে এমন রাজ্য যেখানে আছে সবচেয়ে বেশি ফরেস্ট কাভার, সবচেয়ে বেশি বন, সবচেয়ে বেশি এরিয়া বনের আন্ডারে, মানে ওভারঅল এরিয়া যদি ভারতের কোনো রাজ্যে থাকে বনের আন্ডারে, সেটা হচ্ছে মধ্যপ্রদেশে। আরেকটা আছে মিজোরাম, এটা আমরা আগের ক্লাসেও বলেছি। মিজোরামের যে টোটাল এরিয়ার সেটার সবচেয়ে বেশি পার্সেন্টেজ এরিয়া আছে ফরেস্টের আন্ডারে। বুঝতে পেরেছ? মোট জিওগ্রাফিক্যাল এরিয়ার সবচেয়ে বেশি এরিয়া ফরেস্টের আন্ডারে আছে ভারতের কোন রাজ্যে? মিজোরামে। ওভারঅল টোটাল জিওগ্রাফিক্যাল এরিয়ার মানে সবচেয়ে বেশি বনের এরিয়া যদি তুমি ক্যালকুলেশন করো, সেটা কোন রাজ্যে আছে? মধ্যপ্রদেশে। মিজোরাম, মধ্যপ্রদেশ দুটো নিয়ে দেখবে কোশ্চেন কিন্তু অলরেডি চলে এসছে। ভালো করে তোমাদের কিন্তু পড়ে রাখতে হবে। মনে রাখবে ভারতের যে বন আছে সবচেয়ে বেশি দেখা যায় কোন টাইপের বন? ট্রপিক্যাল ডিসিডুয়াস ফরেস্ট। ট্রপিক্যাল ডিসিডুয়াস ফরেস্ট, এটাকে আরেকটা নামে বলা হয় মনসুন ফরেস্ট, বা ট্রপিক্যাল ডিসিডুয়াস ফরেস্টকে তোমরা বাংলায় বলতে পারো ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য। এটার নাম মৌসুমী অরণ্য হিসেবেও কিন্তু পরিচিত। ঠিক আছে, সবচেয়ে বেশি ভারতের বনাঞ্চল জুড়ে রয়েছে ট্রপিক্যাল ডিসিডুয়াস ফরেস্ট, অ্যাপ্রক্সিমেটলি 65.6% টোটাল ফরেস্ট এরিয়ার। তাই এই কোশ্চেনটা কিন্তু আসতে পারে, ট্রপিক্যাল ডিসিডুয়াস ফরেস্ট বা মনসুন ফরেস্ট বা ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য বা মৌসুমী অরণ্য। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। খাতায় কিন্তু তোমরা লিখে রাখো, ডাইরেক্ট প্রশ্ন আসে আমাদের এই ফ্রি ক্লাসগুলো থেকে। যারা নোটস নিয়েছো ক্লাস অবশ্যই কিন্তু পড়তে হবে, এখন কম্পিটিশন কিন্তু বেশি। ঠিক আছে, একটা জিনিস জেনে রাখো, বন মহোৎসব বা বন মহোৎসব অর্থ হচ্ছে বৃক্ষ উৎসব বা ফেস্টিভ্যাল অফ ট্রিজ। ঠিক আছে, প্রত্যেক বছর জুলাই মাসের ফার্স্ট উইকে কিন্তু বন মহোৎসব উদযাপন করা হয়। ঠিক আছে, আর এই বন মহোৎসব যে উদযাপন করার যে প্রথাটা চালু করেছিলেন শ্রী কে এম মুন্সি। লিখে রাখো, কে এম মুন্সি, MUNSHI।
ঠিক আছে। আর ভারতের যে ন্যাশনাল ফরেস্ট পলিসি বা জাতীয় বন নীতি, সেটা 1952 সনে কিন্তু স্বাধীনতার পরবর্তী সময়ে কিন্তু এটা চালু হয়। এটার লক্ষ্য একটাই ছিল, এই ন্যাশনাল ফরেস্ট পলিসির, যে ভারতে যে টোটাল জমি আছে বনভূমির আওতায় সেটাকে 33% করা, মানে ইন্ডিয়ার ফরেস্ট রিজার্ভ বাড়িয়ে 33% ফরেস্টের, মানে ইন্ডিয়ার যত টোটাল এরিয়া আছে তার 33% এরিয়া ফরেস্টের আন্ডারে আনার টার্গেট ছিল। এই টার্গেটকে সামনে রেখে কিন্তু ন্যাশনাল ফরেস্ট পলিসি কিন্তু আনা হয়েছিল। যেগুলো জিজ্ঞেস করে পরীক্ষায় জাস্ট সেগুলোই কিন্তু আমরা বলছি, ভালো করে লোড ডাউন করে রাখবে। চিপকো মুভমেন্ট, আগের দিনও আমরা বলেছি চিপকো মুভমেন্ট কিসের সাথে রিলেটেড মনে রাখবে, মানে সেভিং দ্য ট্রিজ, গাছপালা বাঁচানোর জন্য, গাছপালাকে কাটতে না দেওয়ার জন্য, অ্যাগেইনস্ট ডিফরেস্ট্রেশন। ঠিক আছে। আর এই চিপকো মুভমেন্টটা চালু হয়েছিল উত্তরাখণ্ডে চালু হয়েছিল 1970 দশকে। চালু হয়েছিল কার আন্ডারে? সুন্দরলাল বহুগুণা ওনার আন্ডারে কিন্তু চালু হয়েছিল। ঠিক আছে। ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট 1980 সনে আনা হয়েছিল, লিখে রাখো, ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট বা বন সংরক্ষণ আইন 1980। ঠিক আছে। এই মানে এটা অলরেডি আগের ক্লাসে বলেছি, মানে এই আইনে কি বলা হয়, যাতে করে বনের যে ভূমিটা আছে সেটা যাতে কোনো কমার্শিয়াল কাজে যাতে ব্যবহার না করা যায়, তার জন্য স্ট্রিক্ট আইন এনেছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থ্রু দিস ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট 1980। অরণ্য বা বাণিজ্যিক উদ্দেশ্যে বনভূমির ব্যবহার পরিবর্তনকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে কিন্তু এই বন সংরক্ষণ আইন 1980 কিন্তু আনা হয়েছিল। ঠিক আছে। আরেকটা আছে কি, ফরেস্ট, লিখে রাখো, ফরেস্ট রাইটস অ্যাক্ট, RIGHTS রাইটস অ্যাক্ট, এটা আনা হয়েছিল 2006 সনে। ঠিক আছে। মানে বনে বসবাসকারী যেই শিডিউল ট্রাইব আর অন্যান্য ট্রেডিশনাল যে কমিউনিটিসরা আছে, ঠিক আছে, তাদের সেই বনে যাতে অধিকার থাকে সেটার জন্যই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফরেস্ট রাইটস অ্যাক্টস কিন্তু এনেছিল। বনে বসবাসকারী তফসিলি উপজাতি এবং ঐতিহ্যবাহী সম্প্রদায়গুলির জন্য ওনাদের জমি ও সম্পদের অধিকারকে কিন্তু স্বীকৃতি দিয়েছে এই আইনটা, ফরেস্ট রাইটস অ্যাক্ট বা বন অধিকার আইন 2006-এর। ঠিক আছে। ভালো করে কিন্তু মনে রাখতে হবে, অলরেডি কিন্তু আমরা আগের ক্লাসে কিন্তু এটা ডিসকাস করেছি। সুন্দরবনের ব্যাপারে তোমাদের সকলকে আমরা বলেছি, সুন্দরবন ওয়েস্ট বেঙ্গল অবস্থিত, এটাই হচ্ছে বিশ্বের সুন্দরবন, লিখে রাখো, সব কিন্তু প্রশ্নে আসতে পারে। এটি হচ্ছে লার্জেস্ট কি ম্যানগ্রোভ ফরেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। ম্যানগ্রোভ ফরেস্টকে টাইডাল ফরেস্টও বলে। ম্যানগ্রোভ ফরেস্ট মানে এটি হচ্ছে বিশ্বের সবচেয়ে বৃহত্তম জোয়ার ভাটা বা ম্যানগ্রোভ অরণ্য। টাইডাল ফরেস্ট মানে জোয়ার ভাটা অরণ্য বা ম্যানগ্রোভ ফরেস্ট, সুন্দরবন ওয়েস্ট বেঙ্গলে কিন্তু অবস্থিত। রিপিটেডলি কিন্তু প্রশ্ন আসে। ঠিক আছে। অনেক কিছু বলে দিলাম। কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন ইজ রিজার্ভ ফরেস্ট বা সংরক্ষিত বন, অপশন নাম্বার সি। Next question, which law provides punishment for illegal felling and transport of forest produce? অবৈধ গাছ কাটা ও বনজ দ্রব্য পরিবহনের জন্য শাস্তির বিধান কোন আইনে রয়েছে? কারেক্ট আনসার ইজ ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট 1927। ঠিক আছে। যেটা আমরা বলেছিলাম ভারতীয় বন আইন 1927, যাতে করে বন থেকে আমরা যেগুলো পাই, যেমন কাঠ পাই, অনেক কিছু মেডিসিনাল জিনিস পাই, সেগুলোকে যাতে ইললিগেলি কেউ কেটে না ফেলে, তার জন্য এই স্ট্রিক্ট আইনটা কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এনেছিলেন। আর যারা এটা মানবে না তাদের জন্য কিন্তু কঠোর পানিশমেন্টের কথাও কিন্তু বলেছিলেন। ঠিক আছে। আর এই আইনের যে চ্যাপ্টার 9, ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট 1927-এর চ্যাপ্টার 9 বলো, সেকশন ভালো করে লিখে রাখো, ধারা 26 বলো বা সেকশন 26 বা সেকশন 33, 26 সেকশন 33 সেকশন বা চ্যাপ্টার 9-এ কিন্তু কি লেখা আছে, যা যা পেনাল্টি দেওয়া হবে যারা ভায়োলেট করবে এই আইনের আন্ডারে রুলসগুলো, কি পেনাল্টি, সেটার বিভিন্ন প্রভিশনস কিন্তু লেখা আছে চ্যাপ্টার 9 সেকশন 26 ও সেকশন 33-তে এই ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট 1927-এর।
ঠিক আছে, ভালো করে তোমরা বুঝে রাখবে, মনে রাখবে ভারতের প্রথম যে অরণ্য আইনটি মানে ফরেস্ট অ্যাক্ট সবচেয়ে প্রথম, সেটা আনা হয়েছিল 1865 সনে ব্রিটিশ গভর্নমেন্ট থাকাকালীন। ঠিক আছে, ব্রিটিশ কলোনিয়াল গভর্নমেন্ট থাকাকালীন বা ব্রিটিশ ঔপনিবেশিক যে সরকার, সেটার মানে সেই সরকারের দ্বারা কিন্তু 1865 সালে সবচেয়ে প্রথম ভারতের প্রথম যে অরণ্যর যে আইন সেটা কিন্তু পাশ হয়েছিল। ঠিক আছে, মনে রাখবে এই যে 1865 সনে পাস হওয়া আইনটি 1878 সনে এটাকে অ্যামেন্ডমেন্ট করা হয়, সংশোধন করা হয়। আর এটার বিভিন্ন প্রভিশনস কিন্তু এই ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট 1927 কিন্তু ইনক্লুড করে দেওয়া হয়। এগুলো কিন্তু ভালো করে কিন্তু মনে রাখতে হবে। অনেক কিছু আছে, এই যে পুরো অ্যাক্টটা ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট এটা পুরোটা 13টা চ্যাপ্টারে বিভক্ত আছে, 86টা সেকশন আছে, 86 সেকশনস আছে। ঠিক আছে, এই অনেক কিছু আছে, এগুলো তোমাদের মনে রাখতে হবে। আর আগেই বলেছি, বহুবার বলেছি, এই আইনের আন্ডারে বনকে 3টি শ্রেণীতে ভাগ করা হয়। একটা হচ্ছে রিজার্ভ ফরেস্ট বা সংরক্ষিত বন, প্রোটেক্টেড ফরেস্ট বা সুরক্ষিত অরণ্য বা বন, এবং গ্রামীণ অরণ্য বা ভিলেজ ফরেস্ট। এগুলো কিন্তু আগেই কিন্তু আমরা বলেছি, কোন চ্যাপ্টার সেটাও তোমাদের মনে রাখতে হবে। পেনাল্টির ব্যাপারে এত ইম্পর্ট্যান্ট না, আসবে না, শুধু জেনে রাখো পেনাল্টি সেকশন 26-এ আছে। মানে যারা ভায়োলেশন করবে তাদের জন্য কি কি পেনাল্টি হবে, কি কি শাস্তি হবে, সেগুলোর ব্যাপারে এই আইনের সেকশন 26 বলো, সেকশন 33 বলো, এগুলোর মধ্যে লেখা আছে। সেকশন 42তেও লেখা আছে। ঠিক আছে, যেমন 42 নাম্বার সেকশনে লেখা আছে রাজ্য সরকার যারা যারা কাঠ চুরি করবে বন থেকে, যাদের 6 মাস পর্যন্ত জেল দিতে পারে ও 500 টাকা ফাইন করাতে পারে। ঠিক আছে, অনেক কিছু আছে। সেকশন 52 আছে, সেকশন 64 আছে, সেকশন 68 আছে, অনেক কিছু আছে, কিন্তু ইম্পর্ট্যান্ট যেগুলো সেগুলো আমরা বলে দিলাম। এত কিছু পড়ে তোমরা পারবে না। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন ইজ অপশন নাম্বার সি, ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট বা ভারতীয় বন আইন 1927। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, হুইচ কমিটি ইজ কনস্টিটিউটেড আন্ডার দ্য ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট টু অ্যাডভাইস দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট? বন সংরক্ষণ আইনের অধীনে কেন্দ্রীয় সরকারকে পরামর্শ দেওয়ার জন্য কোন কমিটি গঠিত হয়? কারেক্ট আনসার ইজ ফরেস্ট অ্যাডভাইজারি কমিটি। অপশন নাম্বার এ, ফরেস্ট অ্যাডভাইজারি কমিটি। ঠিক আছে, ফরেস্ট মানে অরণ্যের ব্যাপারে উপদেশ দেওয়ার জন্য একটা কমিটি। ঠিক আছে, যাতে করে কেন্দ্র সরকারকে যাতে উপদেশ বা অ্যাডভাইস যাতে দেওয়া যায়। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। এই কমিটিটা কিন্তু যে ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট আছে 1980-র, সেটার আন্ডারে কিন্তু এই অ্যাডভাইজারি কমিটি বানানোর কথা কিন্তু সেই আইনে কিন্তু বলা আছে, সেই ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট 1980-তেই কিন্তু বলা আছে। ঠিক আছে, আর মনে রাখবে ফরেস্ট অ্যাডভাইজারি কমিটি এটা, বা তোমরা বলতে পারো বন উপদেষ্টা কমিটি। বন আমরা ইংলিশে লিখছি উপদেষ্টা, বন উপদেষ্টা কমিটি কাদেরকে উপদেশ দেয়? সেন্ট্রাল গভর্নমেন্টকে। ঠিক আছে, এটা একটা স্ট্যাটুটরি বডি যেটা এই ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট 1980 সেকশন 3-র আন্ডারে ফরেস্ট অ্যাডভাইজারি কমিটি কিন্তু স্থাপিত করা হয়। ঠিক আছে, 1980 সালের যে বন সংরক্ষণ আইন আছে তার সেকশন 3 বা 3 নাম্বার ধারার অধীনে এটি গঠন করা হয়। এটি কিন্তু একটা স্ট্যাটুটরি বডি, মানে আইনগত সংস্থা। স্ট্যাটুটরি বডি বা আইনগত সংস্থা, এগুলো কিন্তু মনে রাখতে হবে আন্ডার সেকশন 3 অফ দ্য ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট 1980। আর এই ফরেস্ট অ্যাডভাইজারি কমিটি সেটা কিন্তু কাজ করে মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে। পরিবেশ, কেন্দ্রীয় পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রকের আন্ডারে কিন্তু কাজ করে, ভারত সরকারের আন্ডারে। এভাবে কিন্তু মনে রাখতে হবে। এই ফরেস্ট অ্যাডভাইজারি কমিটির যিনি চেয়ারপারসন হিসেবে যিনি কাজ করেন, চেয়ারপারসন, উনি হচ্ছেন বনের যে মহাপরিচালক, মানে ডাইরেক্টর জেনারেল অফ ফরেস্ট, ডিজিএফ আন্ডার মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্ট। ঠিক আছে, উনি কিন্তু কাজ করেন এই কমিটির, ফরেস্ট অ্যাডভাইজারি কমিটির চেয়ারপারসন হিসেবে। ঠিক আছে, এটা ভালো করে মনে রাখতে হবে। এই অ্যাডভাইজারি কমিটিতে কিন্তু এডিশনাল ডাইরেক্টর জেনারেল অফ ফরেস্টও আছে।
ঠিক আছে, উনিও কিন্তু সহায়তা করেন এই ডাইরেক্টর জেনারেল অফ ফরেস্টকে। আর এই কমিটির মধ্যে অন্যান্য নন অফিসিয়ালসরা, ইন্ডিপেন্ডেন্ট যারা বিভিন্ন বিষয়ে এক্সপার্টস, যেমন ইকোলজি, ফরেস্ট, এনভায়রনমেন্টাল সায়েন্সে যারা এক্সপার্ট, তাদেরকেও কিন্তু এই কমিটির সদস্য কিন্তু করা হয়েছে, যাতে গভর্নমেন্টকে যাতে সাজেশন দিতে পারে যে কি করা যায় বিভিন্ন জিনিস নিয়ন্ত্রণে রাখার জন্য বা নতুন কিছু করার জন্য কি কি আইন মেনে করতে হয় সেগুলোর ব্যাপারে যাতে উপদেশ যাতে দেওয়া যায়। ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে। অরণ্য বহির্ভূত যে কাজ আছে, নন ফরেস্ট পারপাস, সেটার জন্য নন ফরেস্ট পারপাসে যাতে বনের জমি যাতে ব্যবহার না করা হয়, ঠিক আছে, সেটাও কিন্তু দেখে ফরেস্ট অ্যাডভাইজারি কমিটি। ঠিক আছে, এটা মনে রাখবে। ওনারা যে সাজেশনটা দেবেন ফরেস্ট অ্যাডভাইজারি কমিটি, সেই কমিটিটার যেই ডিসিশন মেকিং করার যে ক্যাপাসিটি সেটা কিন্তু লিমিটেড। ওনাদের দেওয়া ডিসিশন মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিন্তু নাও মানতে পারে। ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে। বিভিন্ন ক্লিয়ারেন্স দেওয়ার ক্ষেত্রেও কিন্তু ফরেস্ট অ্যাডভাইজারি কমিটির কিন্তু অনেক কিন্তু অবদান আছে। যেমন মানে কোনো কিছু একটা নতুন ইন্ডাস্ট্রি গড়ে উঠবে, সেটার জন্য বনে বা এনভায়রনমেন্টে কতটুকু ক্ষতি হবে, ঠিক আছে, সেটার ক্লিয়ারেন্সের ব্যাপারেও গভর্নমেন্টকে কিন্তু সাজেশন দেয় ফরেস্ট অ্যাডভাইজারি কমিটি। এগুলো ভালো করে কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, সো কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ, Forest Advisory Committee. Next question. Which protected area category is not defined under the Wildlife Protection Act? নিম্নের কোন সংরক্ষিত এলাকার শ্রেণী বন্যপ্রাণী সুরক্ষা আইনের সংজ্ঞায়িত নয়? কারেক্ট আনসার ইজ বায়োস্ফিয়ার রিজার্ভস। বায়োস্ফিয়ার রিজার্ভস, ঠিক আছে, বায়োস্ফিয়ার রিজার্ভস ইজ দ্য কারেক্ট আনসার। বায়োস্ফিয়ার রিজার্ভস কিন্তু আগের দিনেও পড়িয়েছি আমরা তোমাদের। ঠিক আছে, এটা কোনো আলাদাভাবে কোনো ডিস্ট্রিক্ট কোনো লিগ্যাল ক্যাটাগরি দেওয়া হয়নি এটাকে। ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972 আন্ডারে, ঠিক আছে, এই অ্যাক্টটা ওয়াইল্ড লাইফ প্রোটেকশন যে অ্যাক্ট 1972, সেটা আগের দিনও বলেছি 5টা ভাগে প্রোটেক্টেড এরিয়াসগুলোকে, সুরক্ষিত জায়গাগুলোকে ভাগ করে। একটা হচ্ছে ন্যাশনাল পার্ক, জাতীয় উদ্যান, ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, বন্যপ্রাণী অভয়ারণ্য, আরেকটা হচ্ছে কনজারভেশন রিজার্ভস, আরেকটা হচ্ছে কমিউনিটি রিজার্ভস, টাইগার রিজার্ভস, এলিফ্যান্ট রিজার্ভস ইত্যাদি। বায়োস্ফিয়ার রিজার্ভসের কথা কিন্তু উল্লেখ নেই। ঠিক আছে, এইভাবে তোমাদের ভালো করে কিন্তু পাই টু পাই মনে রাখতে হবে। এই যে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট, এই যে আইনটি 1972 সালের 9 সেপ্টেম্বর কিন্তু এই আইনটি পাস হয়। ঠিক আছে, আর এই আইনটি আগেরবারই বলেছি, এই আইনটি পাস হওয়ার পর 2022-এ এই আইনটি সংশোধন করা হয়েছিল, অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল, যার পর বলা হয়েছে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2022, সরি। সেটা করার পর টোটাল যেই তফসিল ছিল ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্টের আন্ডারে, সেটাকে আরও সিম্পল করার জন্য 6টা থেকে 4টা তফসিলে আনা হয়েছে, 6 to 4 শিডিউলসে কিন্তু আনা হয়েছে। ঠিক আছে, এর মধ্যে শিডিউল যে 1 আছে, শিডিউল ওয়ান বা শিডিউল আই এর মতো দেখতে বলতে পারো, শিডিউল 1 ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্টের আন্ডারে এন্ডেঞ্জার্ড যে স্পিসিসগুলো আছে, এন্ডেঞ্জার্ড স্পিসিস, বিপন্ন প্রজাতির যে প্রাণী, যেমন বাঘ, চিতা, হাতি, আগের দিনে ক্লাসে বলেছি, সেগুলোকে হাইয়েস্ট প্রোটেকশন দেয়। ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে তোমাদের। ঠিক আছে, আর এই যে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট আছে, সেটার আন্ডারে আরও কিছু প্রভিশনস আছে, ভালো করে তোমরা একটু লিখে রাখো খাতায়। যেমন একটা সেকশন আছে, সেকশন 18 বা সেকশন 26A, এই ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972 আন্ডারে এটা কি করে রাজ্য সরকারকে সেই অধিকারটা দেয় কোনো একটা জায়গাকে বন্যপ্রাণী অভয়ারণ্য হিসেবে ডিক্লেয়ার করার জন্য। ইট এম্পাওয়ার্স দ্য স্টেট গভর্নমেন্ট টু ডিক্লেয়ার অ্যান এরিয়া অ্যাজ এ ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। আরও আছে সেকশন 1826A হচ্ছে রিলেটেড টু ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। তেমনিভাবে সেকশন 35 এই ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972 আন্ডারে স্টেট গভর্নমেন্টকে সেই ক্ষমতা দেয় কোনো এরিয়াকে কোনো জায়গাকে ন্যাশনাল পার্ক হিসাবে, জাতীয় উদ্যান হিসাবে ঘোষণা করার জন্য। ঠিক আছে, সেকশন 38-এর 5 ক্লজ, 38 সেকশনের 5 নম্বর ক্লজে
যে বাঘ সংরক্ষণ কেন্দ্র বা টাইগার রিজার্ভ বলা হয় সেটার ঘোষণার বিষয়টি কিন্তু সেটাতে কিন্তু লেখা আছে। ঠিক আছে, এগুলো কিন্তু মনে রাখতে হবে। আর ন্যাশনাল পার্কসের ব্যাপারে আমরা আগের দিনেও তোমাদের অনেকগুলো এক্সট্রা ইনফরমেশন বলে দিয়েছিলাম। ঠিক আছে, টোটাল আমাদের দেশের 1.35%, 1.35% জায়গা জুড়ে কিন্তু ন্যাশনাল পার্ক জাতীয় উদ্যান কিন্তু রয়েছে। ভারতবর্ষের টোটাল 573টা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিস রয়েছে, সব নোট ডাউন করে রাখো। অফিসিয়ালি 55টা টাইগার রিজার্ভ রয়েছে আন্ডার প্রজেক্ট টাইগার, যেটা লঞ্চ হয়েছিল 1973 সনে, 1973-তে। ঠিক আছে, 18টা বায়োস্ফিয়ার রিজার্ভস আছে। ঠিক আছে, 12টা আছে যে এমন যেগুলো ইউনেস্কো ওয়ার্ল্ড নেটওয়ার্কের মধ্যে কিন্তু অন্তর্ভুক্ত। ঠিক আছে, আর সবচেয়ে পুরনো কী কী বলেছিলাম আবার একবার রিকল করিয়ে দিই তোমাদের। ওল্ডেস্ট ন্যাশনাল পার্ক জিম করবেট, কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডে। আগে বলা হতো হেইলি ন্যাশনাল পার্ক। আগের ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ, তোমরা দেখে নিও। ঠিক আছে, আমরা কুইকলি বলে দিচ্ছি। লার্জেস্ট ন্যাশনাল পার্ক কোনটা বলেছিলাম? হেমিস ন্যাশনাল পার্ক। কোথায় অবস্থিত? লাদাখে অবস্থিত। স্নো লিওপার্ডের জন্য কিন্তু খুব ফেমাস, তুষার চিতার জন্য। সবচেয়ে ছোট স্মলেস্ট ন্যাশনাল পার্ক, স্মলেস্ট ন্যাশনাল পার্ক কোনটা? সাউথ বটন আইল্যান্ড ন্যাশনাল পার্ক। সেটা কোথায় অবস্থিত? আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড। এটা হচ্ছে ইন্ডিয়ার, ভারতের সবচেয়ে ছোট জাতীয় উদ্যান। সবচেয়ে বেশি জাতীয় উদ্যান ন্যাশনাল পার্ক আছে কোথায়? মধ্যপ্রদেশে, 11টি। ঠিক আছে, ত্রিপুরাতে আছে কতটা? 2টো ন্যাশনাল পার্ক, দুটোই। একটা হচ্ছে 2007 ও 2008 সনে কিন্তু ন্যাশনাল পার্ক হিসাবে এগুলোকে কিন্তু ঘোষণা করা হয়। মনে রাখতে হবে, একটা হচ্ছে ক্লাউডেড লিওপার্ড ন্যাশনাল পার্ক, এটা হচ্ছে বিশালগড় সিপাহীজলা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির ভেতরে অবস্থিত। আরেকটা আছে বাইসন ন্যাশনাল পার্ক বা রাজবাড়ি ন্যাশনাল পার্ক। ঠিক আছে, এটা যে তৃষ্ণা যেই বন্যপ্রাণী অভয়ারণ্য আছে, ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, সেটার ভেতরে কিন্তু অবস্থিত সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্টে। ঠিক আছে, তাছাড়া ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিজ কী কী আছে? ত্রিপুরাতে টোটাল 4টা বন্যপ্রাণী অভয়ারণ্য বা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিজ আছে। একটা হচ্ছে গোমতী ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, এটা হচ্ছে মুখছড়ি ত্রিপুরাতে অবস্থিত। আর এটি হচ্ছে কি সবচেয়ে বড় লার্জেস্ট ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি অফ ত্রিপুরা, বৃহত্তম কি অভয়ারণ্য ত্রিপুরার। আরেকটা আছে রোয়া ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, রোয়া ROWA, রোয়া ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। এটা পানিসাগর, উত্তর ত্রিপুরা জেলায় কিন্তু অবস্থিত। এটি হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম, সবচেয়ে ছোট ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। আরেকটা আছে সিপাহীজলা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, আরেকটা আছে তৃষ্ণা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। ঠিক আছে, এটা জয়চন্দ্রপুর, রাজনগর, সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্টে অবস্থিত। আর সিপাহীজলা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি সবাই জানো, চশমা বানরের জন্য বা স্পেকটাকেল ল্যাঙ্গুর বা স্পেকটাকেল মাঙ্কির জন্য কিন্তু খুব ফেমাস হচ্ছে সিপাহীজলা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। পিকনিক কিন্তু তোমরা অনেকেই কিন্তু করতে যাও। ঠিক আছে, তারপর আরেকটা জিনিস জেনে রাখো যে রুদ্রসাগর যে হ্রদ আছে বা লেক ত্রিপুরার, রুদ্রসাগর যে লেক আছে ত্রিপুরার, এটাও কিন্তু ইন্টারন্যাশনালি রিকগনাইজড একটা রামসার সাইট, রামসার ওয়েটল্যান্ড সাইট। এটা রামসার জলাভূমির সাইট, যেখানে নীরমহল প্রাসাদটি কিন্তু আছে। নীরমহল প্রাসাদটি আছে রুদ্রসাগর লেকে। রুদ্রসাগর লেক কিন্তু ইট ইজ এ রামসার ওয়েটল্যান্ড সাইট। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। আর মা ত্রিপুরেশ্বরীর যে মন্দিরে উদয়পুরে এক ধরনের যে কচ্ছপ, সেগুলো সংরক্ষণ করে রাখা হয়, সেগুলোর নাম হচ্ছে ব্ল্যাক, ভালো করে লিখে রাখো, ব্ল্যাক সফট শেল টার্টেল, কালো নরম খোল সযুক্ত কচ্ছপ। এগুলো কিন্তু মা ত্রিপুরেশ্বরীর মন্দিরে যে লেকটা আছে সেখানে কিন্তু সংরক্ষণ করে রাখা হয়। ভালো করে তোমাদের কিন্তু মনে রাখতে হবে। আরেকটা জিনিস জেনে রাখো, ত্রিপুরাই হচ্ছে ন্যাচারাল রাবারের দ্বিতীয়তম সবচেয়ে লার্জেস্ট প্রডিউসার ভারতবর্ষে। প্রাকৃতিক রাবার উৎপাদনে ভারতের দ্বিতীয় কিন্তু বৃহত্তম রাজ্য হচ্ছে ত্রিপুরা। এটা তোমাদের মনে রাখতে হবে। আচ্ছা, অনেক কিছু বলে দিলাম। কারেক্ট আনসার ইজ বায়োস্ফিয়ার রিজার্ভস, অপশন নাম্বার ডি। নেক্সট, প্রজেক্ট এলিফ্যান্ট ওয়াজ লঞ্চড ইন হুইচ ইয়ার? প্রজেক্ট এলিফ্যান্ট শুরু হয় কোন সালে? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, 1992, 1992 সনে। এটাও মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা কিন্তু চালু করা হয়।
ঠিক আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা ফেব্রুয়ারি মাস 1992 সনে কিন্তু এটা চালু করা হয়। এটা কিন্তু একটা সেন্ট্রালি স্পন্সার্ড স্কিম, মানে পুরো টাকা কেন্দ্রের থেকে কিন্তু যায়, আন্ডার মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, পরিবেশ বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রক, ভারত সরকারের আন্ডারে। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। আর একটা জিনিস মনে রাখবে, ইন্ডিয়ান যে এলিফ্যান্ট আছে, ভারতের যেই হাতি আছে এলেফাস ম্যাক্সিমাস, লিখে রাখো, ELEPHASMAXIMUS, সেটাকে কিন্তু 2010 সনে কি ঘোষণা করা হয়েছে, ন্যাশনাল হেরিটেজ অ্যানিম্যাল, জাতীয় ঐতিহ্যবাহী পশু হিসাবে কিন্তু ঘোষণা করা হয়েছে, ন্যাশনাল হেরিটেজ অ্যানিম্যাল। এটা কিন্তু মনে রাখতে হবে। আর এলিফ্যান্ট কিন্তু এন্ডেঞ্জার্ড, ঠিক আছে, মানে বিপন্ন প্রজাতির প্রাণী কিন্তু IUCN এর রেড লিস্টে আছে, মানে এদের সংখ্যা কিন্তু দিন দিন কমছে, বাড়ছে না। ঠিক আছে, আর মনে রাখবে এই ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972, একটু আগে যেটা পড়লাম, সেটার আন্ডারে শিডিউল 1-এ হাইয়েস্ট প্রোটেকশন দেওয়া হয়েছে এলিফ্যান্টকে। ঠিক আছে, এটা তোমাদের মনে রাখতে হবে। মনে রাখবে, ভারতবর্ষেই কিন্তু যে পৃথিবীর যেই কি আছে, যেই বন্য এশীয় হাতি আছে, মানে ওয়াইল্ড এশিয়ান এলিফ্যান্ট যত পৃথিবীতে আছে, তার 60% কিন্তু ভারতে কিন্তু অবস্থিত। এতগুলো ডিটেলস বলছি, সব তোমরা লিখে রাখো। এত ডিটেলস কিন্তু কেউ বলবে না, আরও লিখো, আরও বলছি, যতটুকু আসে আমরা বলে দিচ্ছি। ঠিক আছে, টোটাল ভারতে 33টা কি আছে, এলিফ্যান্ট রিজার্ভস আছে। ঠিক আছে, এলিফ্যান্ট রিজার্ভস আছে 14টা রাজ্যে 33টা এলিফ্যান্ট রিজার্ভ আছে ভারতে। আর টোটাল এই 33টা এলিফ্যান্ট রিজার্ভ মিলিয়ে টোটাল 80,778 কিলোমিটার স্কোয়ার এরিয়া কিন্তু কাভার হয়, 80,778 কিলোমিটার স্কোয়ার। ঠিক আছে, সবচেয়ে প্রথম 2001 সনে সিংভূম সিংভূম এলিফ্যান্ট রিজার্ভ, যেটা ঝাড়খণ্ডে, সেটাকে কিন্তু সবচেয়ে প্রথম এলিফ্যান্ট রিজার্ভের যে মান্যতা দেওয়া হয়েছিল, সিংভূম এলিফ্যান্ট রিজার্ভ ঝাড়খণ্ডে কিন্তু অবস্থিত। ঠিক আছে, 33তম এলিফ্যান্ট রিজার্ভ কোনটাকে বলা হয়েছে, তেরাই, তেরাই এলিফ্যান্ট রিজার্ভ উত্তরপ্রদেশে অবস্থিত। ঠিক আছে, আর প্রজেক্ট এলিফ্যান্ট তো বললামই, লঞ্চ করা হয়েছে ফেব্রুয়ারি মাসে 1992 সনে। ঠিক আছে, এগুলো তোমাদের কিন্তু মনে রাখতে হবে। আর মনে রাখবে, সবচেয়ে বেশি আরও এক দুটো জিনিস জেনে রাখো, কর্ণাটকা রাজ্যে সবচেয়ে বেশি এলিফ্যান্টের স্পিসিস রয়েছে, 6,013টা হাতি আছে কর্ণাটকাতে, যেটা ইন্ডিয়াতে সবচেয়ে বেশি। তারপর হচ্ছে আসামে কত, 4,159। তারপর আছে তামিলনাড়ুতে কত, 3,136। টপ 3 স্টেটস উইথ হাইয়েস্ট নাম্বার অফ পপুলেশন অফ এলিফ্যান্টস ইন ইন্ডিয়া, এগুলো কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, আর ওয়েস্টার্ন ঘাট, যে পশ্চিমী ঘাট আছে, সেই অঞ্চলে সবচেয়ে বেশি হাতি পাওয়া যায়, 11,934টা হাতি সেখানে কিন্তু পাওয়া গেছে। এগুলো কিন্তু মনে রাখতে হবে। আরও অনেক কিছু আছে, যেমন গাজি যাত্রা আছে, একটা গাজি যাত্রা, GAJYATRA, মানে হাতির করিডোর যেগুলো আছে, মানে কোনো একটা বনের জায়গা আছে, সেখানে হাতিরা যাতে পাস হতে পারে আলাদাভাবে এইরকম একটা রাস্তা করেছে, যেমন ত্রিপুরাতে যেমন মুঙ্গিয়াগামীতে কিন্তু করেছে, সেটা অলরেডি আমরা কারেন্ট অ্যাফেয়ার্সে কিন্তু পড়িয়েছি। এটা এই গাজি যাত্রাটা একটা ন্যাশনাল ক্যাম্পেইন এটা। ঠিক আছে, সচেতনতা তৈরি করতে মানুষকে, এটি একটি জাতীয় প্রচার অভিযান গজি যাত্রা। ঠিক আছে, স্পেসিফিক্যালি যে হাতির করিডোর আছে সেগুলোর ব্যাপারে, যাতে হিউম্যান এলিফ্যান্ট যে কনফ্লিক্ট আছে সেটা যাতে কমে, হাতি আর মানুষের মধ্যে যেই যুদ্ধ সেটা যাতে আর না হয়। ঠিক আছে, এগুলো তোমাদের মনে রাখতে হবে। আর প্রত্যেক বছর মনে রাখবে, 12ই আগস্ট আমরা সেলিব্রেট করি ওয়ার্ল্ড এলিফ্যান্ট ডে, বিশ্ব হাতি দিবস আমরা সেলিব্রেট করি 12ই আগস্ট প্রত্যেক বছর।
এটা ভালো করে তোমাদের কিন্তু মনে রাখতে হবে। বিশ্বব্যাপী কিন্তু পালন করা হয়। কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন ইজ অপশন নাম্বার বি, 1992 সন। নেক্সট কোশ্চেন, হুইচ অ্যাক্ট প্রোভাইডস লিগ্যাল প্রোটেকশন এগেনস্ট ট্রেড ইন অ্যান্ড ইনজার্ড ওয়াইল্ড লাইফ স্পিসিস? বিপন্ন বন্যপ্রাণীর অবৈধ বাণিজ্যের বিরুদ্ধে আইনি সুরক্ষা কোন আইন দেয়? কারেক্ট আনসার ইজ ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972। ঠিক আছে, এটাই হচ্ছে যে একদম কোর লিগ্যাল ফ্রেমওয়ার্ক। এটা অলরেডি অনেকবার বলেছি। সেপ্টেম্বর মাসের 9 তারিখ 1972 সনে কিন্তু এটা পাস করা হয়েছিল। আর এর আগের ক্লাসে বলেছিলাম 42তম যেই সংবিধানের যে সংশোধন আছে 1976 সনে যেটা করা হয়েছিল, সেটার আন্ডারে যেই ওয়াইল্ড লাইফ প্রোটেকশন মানে বন্যপ্রাণীর যে সুরক্ষাটাকে সেটাকে স্টেট লিস্ট থেকে ছড়িয়ে কনকারেন্ট লিস্টে আনা হয়েছে, যাতে সেন্ট্রালেরও যাতে অধিকার যাতে থাকে। ঠিক আছে, আরেকটা আর্টিকেল বলেছিলাম 48A ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। আরেকটা আর্টিকেল বলেছিলাম আর্টিকেল 51AG ক্লজ জি। ঠিক আছে, ফান্ডামেন্টাল ডিউটি অফ এভরি সিটিজেন অফ ইন্ডিয়া টু প্রোটেক্ট দ্য ওয়াইল্ড লাইফ। প্রত্যেকটা ভারতের নাগরিকের মৌলিক কর্তব্য কি? বন্যপ্রাণী সুরক্ষা করা। এটা বলে আমাদের অনুচ্ছেদ সংবিধানের 51 জি ক্লজ। ঠিক আছে, এগুলো অনেক কিছু আছে, এগুলো আমরা আগের ক্লাসে বলেছি, তোমরা একটু দেখে নিও। ঠিক আছে, তারপর আমরা নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে যদি কিছু তোমাদের বলে দিতে পারি আর কি বলা যায় তোমাদের। আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। ঠিক আছে, এতটুকু জেনে রাখো, কারণ এই ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট নিয়ে আমরা অনেক কিন্তু পড়িয়েছি। নেক্সট, হুইচ কোড ডেসক্রাইবড দ্য রাইট টু ক্লিন এনভায়রনমেন্ট অ্যাজ পার্ট অফ আর্টিকেল 21? কোন আদালত পরিচ্ছন্ন পরিবেশকে অনুচ্ছেদ 21-এর অন্তর্ভুক্ত বলে ব্যাখ্যা করেছে? কারেক্ট আনসার ইজ সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট বলেছে যে প্রত্যেকটা মানুষের অধিকার আছে ভারতের ক্লিন, পরিচ্ছন্ন ও হেলদি স্বাস্থ্যকর পরিবেশ পাওয়ার, ক্লিন অ্যান্ড হেলদি এনভায়রনমেন্ট পাওয়ার প্রত্যেকটা মানুষের অধিকার আছে আন্ডার আর্টিকেল 21। ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন ফর আপকামিং এক্সাম। আর এটা কিন্তু যেটা রাইট টু লাইফ আছে 21, সেটার মধ্যে কিন্তু এটা পড়ে। ঠিক আছে, বিভিন্ন জাজমেন্ট দিয়েছে সুপ্রিম কোর্ট, যেমন এমসি মেহতা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া 1986 সনের, সেখানেও কিন্তু এটার উল্লেখ পাওয়া যায়। সুভাষ কুমার ভার্সেস স্টেট অফ বিহার 1991 সনে, সেখানেও কিন্তু এটার উল্লেখ পাওয়া যায়। তার জন্য খুব গুরুত্বপূর্ণ মনে রাখবে আর্টিকেল 21 পার্ট 3। ঠিক আছে, তৃতীয় ভাগ গ্যারান্টি দেয় প্রত্যেকটা ভারতের নাগরিককে কিসের? জীবনের অধিকার দেয় এবং ব্যক্তিগত স্বাধীনতার কিন্তু নিশ্চয়তা দেয়। গ্যারান্টিজ দ্য রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, আর্টিকেল 21 পার্ট 3 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। ঠিক আছে, 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আমরা বলেছিলাম বিভিন্ন এনভায়রনমেন্টাল ডিউটিস আর ডাইরেক্টিভস অ্যাড করেছিল, যেটাকে মিনি কনস্টিটিউশনও বলা হতো 42তম সংবিধানের সংশোধনটাকে। ঠিক আছে, আর 48A কে কী বলেছিলাম? পার্ট অফ ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, নির্দেশমূলক নীতির পার্ট এটা। ঠিক আছে, 48A-তে বলা হয়েছে প্রত্যেকটা রাজ্যের নিজেদের এলাকার সব যেই পরিবেশ, বন, ওয়াইল্ড লাইফ সব কিন্তু প্রোটেক্ট করতে হবে। 51 এর ক্লজ জি আমাদেরকে বলেছে পার্ট 4 এর সাথে লিঙ্ক করে বলা হয়েছে। পার্ট 4A হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিস, মৌলিক কর্তব্য, প্রত্যেকটা ভারতের নাগরিকের মৌলিক কর্তব্য ন্যাচারাল এনভায়রনমেন্ট, প্রত্যেকটা নাগরিক যাতে প্রাকৃতিক যে পরিবেশ আছে সেটাকে রক্ষা করতে হবেই, সেটা কিন্তু লেখা আছে আন্ডার আর্টিকেল 51AG আর পার্ট 4A। আর্টিকেল 21 কি বলেছি এই কোশ্চেনে? রাইট টু লাইফের আন্ডারে পড়ে রাইট টু হেলদি অ্যান্ড ক্লিন এনভায়রনমেন্ট, সেটা বলেছে সুপ্রিম কোর্ট বিভিন্ন জাজমেন্টে। ঠিক আছে, অনেক কেসের জাজমেন্ট আছে, এত ডিটেলসে জানার দরকার নেই, অ্যাটলিস্ট ফরেস্ট গার্ড পরীক্ষার জন্য মনে রাখবে। এর আগের ক্লাসেও বলেছি ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল 2010 সালে প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে, আন্ডার NGT অ্যাক্ট, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল অ্যাক্ট, যাতে করে স্বাস্থ্যকর পরিবেশের যে অধিকার সেটা যাতে নিশ্চিত করা যায়, টু এনশিওর দ্য রাইট টু এ হেলদি এনভায়রনমেন্ট আন্ডার কোনটা? আর্টিকেল 21, যেটার ব্যাপারে এই প্রশ্নে আছে। ঠিক আছে, তারপর ভোপালে যে গ্যাস দুর্ঘটনা হলো ভোপাল মধ্যপ্রদেশে, সেটার পর কি এলো? এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট 1986। ঠিক আছে, এগুলো অনেক কিছু আছে, বলতে থাকলে শেষ হবে না, কিন্তু যতটুকু ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য কিন্তু আমরা বলে দিয়েছি। আশা করি তোমরা নোট ডাউন করে রাখছো। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, সুপ্রিম কোর্ট। নেক্সট,
Number 8, which constitutional article directs the state to organize agriculture and animal husbandry scientifically while protecting forest? সংবিধানের কোন অনুচ্ছেদে বৈজ্ঞানিক কৃষি ও পশুপালনের পাশাপাশি বন সংরক্ষণের কথা বলা হয়েছে? কারেক্ট আনসার ইজ আর্টিকেল 48, অপশন নাম্বার বি। ঠিক আছে, অ্যাকচুয়ালি আর্টিকেল 48ও আছে, আর্টিকেল 48A-ও আছে। ঠিক আছে, 48-এ বলা আছে কৃষি, এগ্রিকালচার ও অ্যানিম্যাল হাজবেন্ডারি পশুপালনের ব্যাপারে বলা আছে। আর অনুচ্ছেদ 48A-তে বলা আছে বন ও বন্য প্রাণীদের প্রোটেকশন করার ব্যাপারে, ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ প্রোটেকশনের ব্যাপারে। সো এগ্রিকালচার অ্যান্ড অ্যানিম্যাল হাজবেন্ডারি বলা আছে আর্টিকেল 48-এ, ফরেস্ট আর ওয়াইল্ড লাইফ বলা আছে আর্টিকেল 48A-তে। তোমাদের যেহেতু কোশ্চেনে জিজ্ঞেস করেছে এগ্রিকালচার অ্যানিম্যাল হাজবেন্ডারি, তার জন্য এখানে বি আর্টিকেল নাম্বার 48 হচ্ছে কারেক্ট আনসার। প্লিজ বি ভেরি ভেরি কেয়ারফুল। আর্টিকেল 48 কিন্তু এটা পার্ট 4-এর কিন্তু অংশ, যেটা হচ্ছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি ভারতের সংবিধানের। ঠিক আছে, আর্টিকেল মানে যেই অনুচ্ছেদ বা ধারা 48 কি বলে, মেইনলি ফোকাস থাকে যে আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে কৃষি করার জন্য, প্লাস পশুপালন ব্যবস্থার সংগঠনের ওপর জোর দেওয়ার, যেমন আরও মডার্ন ও সায়েন্টিফিক দিকে অ্যানিম্যাল হাজবেন্ডারি বা এগ্রিকালচারকে কী করে নিয়ে যাওয়া যায় সেটার ব্যাপারে বলা আছে। ঠিক আছে, তেমনিভাবে আর্টিকেল 48A অনুচ্ছেদ 48A 42তম যে সংবিধানের সংশোধনটা হয়েছিল 1976 সনে, সেটা করে কিন্তু সংবিধানে অ্যাড করে দেওয়া হয়েছিল। তার জন্য মিনি কনস্টিটিউশনে কিন্তু বলা হতো, অনেক চেঞ্জ করা হয়েছিল, প্রচুর চেঞ্জেস হয়েছিল 42তম সংবিধানের সংশোধনে 1976 সনে। তার জন্য মিনি কনস্টিটিউশন কিন্তু বলা হতো। ভেরি ইম্পর্ট্যান্ট ফর আপকামিং এক্সামস। ঠিক আছে, এটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে। কারেক্ট আনসার ইজ 48A। ফরেস্ট আর ওয়াইল্ড লাইফ বললে কারেক্ট আনসার হতো 48A। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 9, ইকো সেন্সিটিভ জোনস আর জেনারেলি ডিক্লেয়ার্ড অ্যারাউন্ড। ইকো সেন্সিটিভ জোন সাধারণত কোথায় ঘোষণা করা হয়? কারেক্ট আনসার ইজ প্রোটেক্টেড এরিয়াস। মানে এখানে প্রোটেক্টেড এরিয়াস কোনটা? ন্যাশনাল পার্ক অ্যান্ড ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিজ, জাতীয় উদ্যান ও বন্যপ্রাণী অভয়ারণ্য, ন্যাশনাল পার্কস অ্যান্ড ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিজ। ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে। বেসিক্যালি এদেরকে ডিক্লেয়ার কেন করা হয়? যাতে হিউম্যান অ্যাক্টিভিটি যেগুলো আছে সেগুলোকে যাতে মিনিমাইজ করা যায়, পশু পাখি গাছপালা এগুলোর যাতে ক্ষতি না হয়, তার জন্য কিন্তু ন্যাশনাল পার্ক ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিজ কিন্তু ডিক্লেয়ার করা হয়। ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে। আরও অনেক কিছু আছে, যেমন এটা তো তোমরা জানোই যে ন্যাশনাল পার্কস অ্যান্ড ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিজ কিন্তু কাজ করে আন্ডার মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, বিভিন্ন জায়গায় মানে বিভিন্ন ভাগে বিভক্ত করা আছে, যেমন কার্যকলাপের বিভিন্ন যে কার্যকলাপগুলো এই এরিয়াগুলোতে করা যাবে বিভিন্ন ভাগ করা। যেমন একটা আছে প্রোহিবিটেডকে বাংলায় বলে যেমন নিষিদ্ধ। ঠিক আছে, একটা হচ্ছে রেগুলেটেড মানে হচ্ছে নিয়ন্ত্রিত, আর একটা আছে পারমিটেড মানে হচ্ছে অনুমোদিত। এগুলো তোমাদের পড়তে হবে না, এগুলো আমরা আগের একটা ক্লাসে করিয়েছিলাম, তোমরা একটু দেখে নিও। যেমন প্রোহিবিটেড কোন কোন কাজগুলো আছে, যেমন মানে কি বলবো, কোনো কারখানার দিকে পলিউশন হচ্ছে সেটা করা যাবে না এই জায়গাগুলোকে, ন্যাশনাল পার্ক আর ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিগুলোকে। কোনো মাইনিং করা যাবে না। ঠিক আছে, বা কোনো জলবিদ্যুৎ কোনো প্রকল্প হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টও সেট আপ করা যাবে না। ঠিক আছে, আর রেগুলেটেড অ্যাক্টিভিটিসগুলোর মধ্যে কি কি আছে, যেমন গাছ কাটা, হোটেল বা রিসোর্ট বানানো, সেগুলো কিন্তু করা যাবে না। ঠিক আছে, আর পারমিটেড কি কি করা যাবে এই এলাকাগুলোতে, কি কি পারমিশন দেওয়া আছে, যেমন লোকাল যারা কমিউনিটিস আছে, ঠিক আছে, স্থানীয় যারা বাসিন্দা আছে, তাদের যারা কৃষি বা উদ্যান পালন পদ্ধতি এগ্রিকালচার বা হর্টিকালচারের কিছু করলে সেটা করা যাবে। রেইন ওয়াটার হারভেস্ট করা যাবে, বৃষ্টির জল সংরক্ষণ করা যাবে। অর্গানিক ফার্মিং জৈব চাষ করা যাবে, যেমন কোনো গ্রিন টেকনোলজি বা রিনিউয়েবল এনার্জি সোর্স কিন্তু ইউজ করা যাবে, যেমন নবায়নযোগ্য যে শক্তির উৎস বা পরিবেশ বান্ধব যে প্রযুক্তির ব্যবহার সেগুলো কিন্তু করা যাবে। সেই ডিফারেন্সগুলো তোমাদের কিন্তু মনে রাখতে হবে। কারেক্ট আনসার ইজ ন্যাশনাল পার্কস অ্যান্ড ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিজ, জাতীয় উদ্যান ও বন্যপ্রাণী অভয়ারণ্য। নেক্সট লাস্ট কোশ্চেন, হুইচ ইন্টারন্যাশনাল কনভেনশন ইজ স্পেসিফিক্যালি এইমড অ্যাট কন্ট্রোলিং ইন্টারন্যাশনাল ট্রেড ইন এন্ডেঞ্জার্ড ওয়াইল্ড স্পিসিস, বিপন্ন বন্যপ্রাণীর আন্তর্জাতিক বাণিজ্য নিয়ন্ত্রণের জন্য কোন আন্তর্জাতিক চুক্তি রয়েছে? কারেক্ট আনসার ইজ সাইটস, CITES। আগের ক্লাসে পড়িয়েছিলাম, অপশন নাম্বার বি। সাইটসের ফুল ফর্মটা লিখে রাখো, কনভেনশন, CONVENTION, কনভেনশন অন ইন্টারন্যাশনাল ট্রেড, কনভেনশন অন ইন্টারন্যাশনাল ট্রেড ইন endangered species of wild
ফ্লোরা অ্যান্ড ফোনা কনভেনশন অন ইন্টারন্যাশনাল ট্রেড ইন এন্ডেঞ্জার্ড স্পিসিস অফ ওয়াইল্ড ফ্লোরা অ্যান্ড ফোনা। ঠিক আছে, এটাকে কিন্তু আরেকটা নামে ওয়াশিংটন, ভালো করে লিখে রাখো, ওয়াশিংটন কনভেনশন নামেও কিন্তু বলা হয়। বোথ আর সেম, সাইটস বা ওয়াশিংটন কনভেনশন। ঠিক আছে, এটা মনে রাখতে হবে অল্টারনেটিভ নেমটা। এটা সাইন করা হয়েছিল 1973 সনে। আর এই দিনটাকেই 3 মার্চ 1973 সনের এই দিনটাকে ওয়ার্ল্ড বিশ্ব বন্যপ্রাণী দিবস বা দিন হিসাবে কিন্তু পালন করা হয়, ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে। কেন? কারণ সেই দিনই কিন্তু যে সাইটস বা ওয়াশিংটন কনভেনশন সেটা কিন্তু সাইন করা হয়েছিল। আর এটা কার্যকর হয়েছে 1975 সন থেকে, 1975 থেকে ইট বিকেম এফেক্টিভ। ঠিক আছে, এটা তোমাদের কিন্তু ভালো করে মনে রাখতে হবে। সেক্রেটারিয়েট বা সদর দপ্তর অবস্থিত কোথায়? জেনেভা, সুইজারল্যান্ডে অবস্থিত, জেনেভা সুইজারল্যান্ড। টোটাল মেম্বার আছে, সাইন করেছিলেন 184 জন পার্টি, 184 জন কিন্তু পার্টি সাইন করেছিলেন, যার মধ্যে 183টা দেশ ও ইউরোপিয়ান ইউনিয়ন মিলে কিন্তু সাইন করেছিলেন। ঠিক আছে, এগুলো কিন্তু মনে রাখতে হবে, স্পেসিফিক্যালি বন্য প্রাণীদের রক্ষা করার জন্য এগুলো মনে রাখতে হবে। আর টোটাল 40,900 প্রজাতির যে প্রাণীরা আছে তাদের প্রোটেকশন দেওয়ার কথা এগ্রিমেন্ট করে কিন্তু সাইন করা হয় এই সাইটস বা ওয়াশিংটন কনভেনশন। এগুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে। আর বিভিন্ন পার্ট আছে, যেমন পার্ট 1 এই সাইটসের আন্ডারে, মানে বা অ্যাপেন্ডিক্স 1 বা ভাগ 1। ঠিক আছে, এখানে সেই সমস্ত 1100 প্রজাতির কথা লেখা আছে। ঠিক আছে, যেগুলোর মানে যেগুলো নিয়ে বিজনেস করা কমপ্লিটলি বন্ধ, যেমন বাঘ আছে, এশিয়াটিক লায়ন আছে, তারপর স্নো লিওপার্ড আছে, রেড পান্ডা, এগুলো ক্যাটাগরি 1-এ আছে সাইটসের। ঠিক আছে, হাইলি এন্ডেঞ্জার, থ্রেটেন্ড উইথ এক্সটিংশন বলা হয়, থ্রেটেন্ড উইথ এক্সটিংশন। নাম্বার 2 অ্যাপেন্ডিক্স 2-তে আছে কি? রেগুলেটেড ট্রেড, মানে ব্যবসা করা যাবে কিন্তু কতটুকু করা যাবে সেটা নিয়ন্ত্রিত, পুরো একদম ফ্রি না সব কিছু। ঠিক আছে, এটার মধ্যে ৩৫,২০০টা স্পিসিস আছে, যেমন বিভিন্ন অর্চিড গাছের স্পিসিস আছে, প্যাঙ্গোলিন আছে। ঠিক আছে, তেমনিভাবে ক্যাটাগরি 3 অ্যাপেন্ডিক্স 3 বা ক্যাটাগরি 3-তে বিভিন্ন দেশভিত্তিক কী সুরক্ষা দেওয়া যায় সেগুলোর ব্যাপারে আছে, যেমন কিছু কিছু পার্টিকুলার স্পিসিস যেগুলো বিভিন্ন দেশে মানে সেগুলোর ব্যবসা বন্ধ করতে যদি অন্য দেশ থেকে একটা দেশ সাহায্য চায় সেগুলোর ব্যাপারে লেখা আছে অ্যাপেন্ডিক্স 3-তে। এটার মধ্যে 1600 প্রজাতির ব্যাপারে কিন্তু লেখা আছে, 1600 প্রজাতির। ইন্ডিয়া এই ওয়াশিংটন কনভেনশনের পার্ট হয়েছে 1976 সনে। ঠিক আছে, যখন ছিল ইন্ডিয়ার 25তম স্বাধীনতা দিবস, 25th ইয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। ঠিক আছে, এগুলো তোমাদের কিন্তু ভালো করে মনে রাখতে হবে। চলো এতটুকুই মনে রাখো, বাকিগুলো আমরা নেক্সট ক্লাসে পড়ে নেব। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, সাইটস। ঠিক আছে, চলো আজকের ক্লাসটা এতটুকুই ছিল। বিভিন্ন ফরেস্ট অ্যান্ড এনভায়রনমেন্ট লস আমরা 2টো ক্লাসে শেষ করে দিলাম, তোমরা দেখে নিও। বাকি নেক্সট টপিকগুলো আমরা নেক্সট ক্লাসে কন্টিনিউ করবো। ভিডিওটা অবশ্যই তোমরা শেয়ার করবে ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে। ত্রিপুরার প্রত্যেকটা চাকরি প্রত্যাশী এই গুরুত্বপূর্ণ ক্লাসটা করে আপকামিং এক্সামের প্রিপারেশনটা যাতে বুস্ট করে নিতে পারে, অবশ্যই কিন্তু শেয়ার করবে ভিডিও লিঙ্কটা। শেয়ার করে রেসপন্স ভালো আসলে আমাদেরও টিমের সবার উৎসাহ বেড়ে যায় যে না পরের ভিডিওটা আরও ভালো করতে হবে, আরও বেশি বেশি ইনফরমেশন তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভিডিওগুলোতে শেয়ার করতে হবে। ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর সমস্ত ত্রিপুরার আপকামিং চাকরির পরীক্ষার বেস্ট ডিসকাউন্ট অফারে বা ইন্টারভিউ নোটস নিতে তোমরা এক্ষুনি হোয়াটসঅ্যাপ মেসেজ করে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা নোট ডাউন করে রাখো, 6033157164। চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যারা ইউটিউবে দেখছো, পেজটা ফলো করবে যারা ফেসবুক পেজে দেখছো। চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই, and have a nice day.